হ্যালো স্টুডেন্টস, বাইরে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। টেট এক্সামিনেশনের জন্য সেটা হতে পারে সেন্ট্রাল টেট বা আমাদের ওয়েস্ট বেঙ্গল টেট, থিওরির যেমন বিভিন্ন পোর্শন আলোচনা করছিলাম, এর সাথে সাথে টেটে যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স আছে তো সেগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এবং আমি বারবার বলছি যে বিভিন্ন রকমের প্রশ্ন প্রধানত তোমরা পাবে, এখন বিভিন্ন বই বেরিয়েছে, কিন্তু তোমরা প্র্যাকটিস করো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, সেগুলো প্র্যাকটিস করার পরে তারপরে অন্য বিষয় পড়ো। এবং ৩-৪টা কোয়েশ্চেন্স তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে বুঝতে পারবে যে কোন জায়গা থেকে প্রধানত প্রশ্ন আসে। এবং এটা বোঝাটা কিন্তু খুব জরুরি। তোমাকে নিজেকে বুঝতে হবে যে টেটেতে কোন জায়গাগুলো থেকে কোয়েশ্চেন্স আসে, তো সেগুলোকে যখন পড়বে তখন কিন্তু সেগুলোকে মেনলি ফোকাস করবে। তো সেই জন্যই এই ডিফারেন্ট কোয়েশ্চেন্সের আমি সেটও একটা সিরিজ আমি করছি। আশা করি এই ক্লাসগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। 2011 সালে টেট এক্সামিনেশনে যে প্রশ্ন এসেছে তো সেই প্রশ্ন নিয়েই আমি আজকে আলোচনা করব। তো প্রথম যে কোয়েশ্চেন্স আছে দেখো, বলছে শিক্ষিকা ক্রিশ্চিয়ানো শ্রেণীর ছাত্রীদের নিয়ে শিক্ষা ভ্রমণে গিয়েছিলেন। তিনি এক্সকারশনে গিয়েছিলেন, ফিরে এসে ছাত্রীদের সঙ্গে ভ্রমণ সম্পর্কে আলোচনা করেন। এরপর ছাত্রীদের সঙ্গে যেরকম হয় আমরা এক্সকারশনে গেলে তারপর আমরা তাদের সঙ্গে আলোচনা করি। একে কি বলা হয়? অপশান 1 যেটা বলছে যে শিখনের জন্য পরিমাপ, অর্থাৎ একটা স্টুডেন্ট যেটা শিখছে তো তাকেই আমরা বলবো শিখন। টিচার কি করে? টিচার কি দেয়? টিচার হচ্ছে শিক্ষণ দেয়। আর শিখন মানে ছাত্রছাত্রীরা টিচারের থেকে যেটা শিখছে। তো এই যে তাদের সঙ্গে আলোচনা করা হচ্ছে, এটাকে আমরা কি বলবো? শিখনের জন্য পরিমাপ, অর্থাৎ শেখার জন্য তাদেরকে মেপে নেওয়া। 2 হচ্ছে পরিমাপের জন্য শিখন, পরিমাপ করার জন্য শিখন। 3 হচ্ছে পরিমাপের শিখন এবং 4 হচ্ছে শিখনের পরিমাপ। অবভিয়াসলি এটা যেটা কারেক্ট অপশান হবে সেটা শিখনের পরিমাপ। ঠিক আছে, আমরা প্রধানত কোনটাকে আমরা পরিমাপ করি? স্টুডেন্টস কতটা শিখেছে তো সেটাকে আমরা পরিমাপ করি, তাহলে কারেক্ট অপশান কি হবে? অবভিয়াসলি হবে শিখনের পরিমাপ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 2তে চলে এসো। দেখো, শিখনের যে তত্ত্ব সম্পূর্ণভাবে পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে শিখনের ব্যাখ্যা করে তা হলো, তাহলে শিখনের যে তত্ত্ব সম্পূর্ণ পর্যবেক্ষণযোগ্য আচরণের উপর নির্ভর করে, অর্থাৎ আচরণকে প্রধানত বেস করে প্রধানত যে তত্ত্ব এখানে দেওয়া হয়েছে তো সেই তত্ত্বটার নাম কি, এটাই প্রধানত বলেছে কোয়েশ্চেন নাম্বার 2। দেখো এক্ষেত্রে অপশান যেটা 1 দিয়েছে জ্ঞানমূলক, অপশান 2 হচ্ছে নির্মিতিবাদ, অপশান 3 হচ্ছে আচরণবাদ এবং অপশান 4 যেটা হচ্ছে মানবতাবাদ। তাহলে আচরণের ওপর নির্ভর করে যেটা তৈরি হয়েছে সেটা কি হবে? সেটা আচরণবাদ হবে। জ্ঞানমূলক হবে না, নির্মিতিবাদ হবে না, কনস্ট্রাকটিভিজম হবে না। 3 হচ্ছে আচরণবাদ এবং 4 মানবতাবাদ। 3-এতে চলে এসো, প্রতিটি শিক্ষার্থী অনন্য, অর্থাৎ এটা দিয়েছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থেকে, প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু একে অন্য থেকে আলাদা। এর অর্থ কি? শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য অনুপস্থিত, শিক্ষার্থীদের মধ্যে কোনো সাধারণ বৈশিষ্ট্য থাকে না এবং তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষ্য নেই, তাদের মধ্যে কোনো সাধারণ লক্ষ্য নেই। 2 নম্বর বলছে সব শিক্ষার্থীদের জন্য সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়, অর্থাৎ এই যে প্রত্যেকটা শিক্ষার্থী যে অনন্য মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স থাকে, তাদের জন্য কিন্তু একটাই পাঠ্যক্রম মানে সাধারণ পাঠ্যক্রম সম্ভব নয়। 3 বলছে বৈচিত্র্যপূর্ণ শ্রেণীতে শিক্ষার্থীদের সম্ভাবনাগুলিকে বিকশিত করা সম্ভব নয়। আরে ক্লাস তো সবসময় বৈচিত্র্যপূর্ণ হবেই, বিভিন্ন স্টুডেন্টস থাকবে, তো সেখানে সম্ভাবনা সেখানে বিকশিত করা হয়, তাহলে এই অপশানটাও কারেক্ট হবে না। 4 বলছে কোনো দুজন শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্র এক হয় না, তাহলে কারেক্ট অপশান হবে অবভিয়াসলি এটা, দুটো শিক্ষার্থীর ক্ষমতা, আগ্রহ এবং প্রতিভার ক্ষেত্র কখনো একরকম হয় না। কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে এসো, সামাজিকীকরণের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ সময়কাল কোনটা? অপশান 1 যেটা বলছে বয়ঃসন্ধিকাল, অপশান 2 হচ্ছে প্রাক শৈশবকাল, অপশান 3 হচ্ছে প্রাপ্তবয়স্ক এবং অপশান 4 হচ্ছে সারা জীবনব্যাপী। সামাজিকীকরণ তো সারা জীবনব্যাপী হয়, কিন্তু বয়ঃসন্ধিকাল হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, সামাজিকীকরণ এই সময়ে সবথেকে বেশি শেখা যায়, তাহলে কারেক্ট যে অপশান হবে সেটি হচ্ছে বয়ঃসন্ধিকাল। এরপরে কোয়েশ্চেন নাম্বার 5-এ চলে এসো, সৃজনশীল উত্তরের জন্য প্রয়োজন হলো, সৃজনশীল উত্তর দিতে গেলে কি কি কাজ লাগবে, অর্থাৎ স্টুডেন্টসদের থেকে আমরা যদি ক্রিয়েটিভ যদি আমরা আনসার এক্সপেক্ট করি তাহলে কেমন ধরনের কি করতে হবে? অপশান 1 দিয়েছে বিষয়ভিত্তিক প্রশ্ন, সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন করতে হবে। 2 হচ্ছে মুক্ত প্রশ্ন, 3 হচ্ছে কঠোরভাবে নিয়ন্ত্রিত শ্রেণীকক্ষ এবং 4 হচ্ছে প্রত্যক্ষ পাঠদান এবং সরাসরি প্রশ্ন।
তাহলে এটা কারেক্ট যেটা অপশান হবে সেটা হচ্ছে মুক্ত প্রশ্ন। মুক্ত প্রশ্ন দিলে তবেই কিন্তু বিভিন্ন আমরা সৃজনশীল উত্তর আমরা পাবো। কোয়েশ্চেন নাম্বার 6 চলে এসো, গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটি উপযুক্ত নয়? গঠনমূলক মূল্যায়নে কোন কৌশলটা উপযুক্ত নয়? 1 যেটা বলছে, অপশান 1 বলছে মৌখিক প্রশ্ন, অপশান 2 হচ্ছে টার্ম পরীক্ষা, অপশান 3 হচ্ছে কুইজ এবং লেসন, এবং অপশান 4 হচ্ছে অ্যাসাইনমেন্ট। দেখো, গঠনমূলক মূল্যায়ন স্টুডেন্টসরা কতটা কি শিখছে, তো সেই টাইপের মূল্যায়ন কি মৌখিক প্রশ্ন আমরা করতেই পারি, টার্ম পরীক্ষা নিতে পারি, কুইজ এবং লেসন। তো এক্ষেত্রে যেটা বলছে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট তো কোনো মূল্যায়নের কোনো বিষয় নয়, ঠিক আছে? তাহলে এটাই প্রথমত কারেক্ট অপশান হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7-এ চলে এসো, শিক্ষার্থীদের শিখনে ফাঁক নির্মিত হলে যেটা করা উচিত। অর্থাৎ কোনো শিক্ষার্থী হয়তো শিখতে পারছে না, কিছু গ্যাপ রয়ে গেছে, তো যেটা কি করা উচিত? কঠোর অনুশীলন, তাকে কঠোর অনুশীলন করতে হবে, সমস্ত পাঠগুলি পুনর্বার পাঠ, আবার তাকে পড়াতে হবে নতুন করে। 3 বলছে প্রাপ্ত ফলকে শিক্ষার্থী এবং তার পিতামাতাকে তাকে অবহিত করা, তার পিতামাতাকে অবহিত করতে হবে। 4 বলছে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। অবভিয়াসলি কারেক্ট অপশান হবে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। যখনই কোনো স্টুডেন্টসের এইরকম সিচুয়েশন হবে, সে ভালো ফল করতে পারছে না, রেজাল্ট করতে পারছে না, যে কাজটা করতে হয় সেটা প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ। নেক্সট কোয়েশ্চেন্স নাম্বার 8-এ চলে এসো, বংশধারাকে বিবেচনা করা হয় ড্যাশ সামাজিক কাঠামো হিসাবে। বংশধারাকে প্রধানত কোন ধরনের সামাজিক কাঠামো বলা হয়? 1 বলছে গৌণ, 2 হচ্ছে গতিশীল, 3 হচ্ছে স্থির এবং 4 হচ্ছে প্রাথমিক। অবশ্যই এটা যেটা হবে তো সেটা হচ্ছে প্রাথমিক কাঠামো। কোয়েশ্চেন্স নাম্বার 9-এ চলে এসো, ভারতীয় সমাজের বহু ভাষাভাষী চরিত্রকে বিচার করতে, আমরা জানি যে এখন যে স্কুল আছে তো সেখানে বিভিন্ন ভাষার স্টুডেন্টসরা থাকে, এবং এটা ভাষার ডেভেলপমেন্ট থেকে প্রশ্নটা প্রধানত দেওয়া হয়েছে। তোমরা জানো যে চ্যাপ্টার দেখলে বুঝতে পারবে যে ভাষা, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে চিন্তন বা থিঙ্কিং, এরকম একটা চ্যাপ্টার আছে। তাহলে এটা এই ভাষা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। ভারতীয় সমাজের বহু ভাষাভাষীর চরিত্রকে বিচার করতে অপশান 1 বলছে বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। 2 বলছে শিক্ষার্থীদের শিখনে প্রেরণা সঞ্চারে শিক্ষকের কাছে এটা একটা চ্যালেঞ্জ। যখন বিভিন্ন ভাষাভাষী স্টুডেন্টস যখন ক্লাসে থাকে তখন তাদের মোটিভেট করাটাই কিন্তু গুরুত্বপূর্ণ, শিক্ষকের কাছে একটা চ্যালেঞ্জ। এটি একটি ঘটনা যা শিক্ষার্থীদের নিকট জটিল অভিজ্ঞতা নিয়ে আসে। 4 হচ্ছে শিক্ষা শিখন প্রক্রিয়ায় বাধা সৃষ্টি করে। কারেক্ট অপশান হবে অপশান 1, বিদ্যালয় জীবনে এটি একটি মূল্যবান সম্পদ। যখন বহু ভাষাভাষী চরিত্র যখন থাকে তখন অন্যান্য স্টুডেন্টসরা, যেটা তার মাতৃভাষা নয়, সে কিন্তু অন্য ভাষা সহজে শিখে দিতে পারে। তাহলে বিদ্যালয় জীবনে এটা একটা মূল্যবান সম্পদ। কোয়েশ্চেন্স নাম্বার 10-এ চলে এসো, বলছে নিচের কোনটিকে বোধের জন্য শিক্ষা বলা হয় না বা বলা যায় না? বোধের জন্য শিক্ষা কোনটা নয়? অপশান 1 বলছে উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে তা শিক্ষার্থীদের জ্ঞাত করা। উদাহরণ দিয়ে কোনো নীতি কিভাবে কাজ করছে সেটা বোঝানো। 2 হচ্ছে শিক্ষার্থীদের নিকট সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরে সম্পর্ক নির্ণয়ে সাহায্য করা। 3 বলছে বিচ্ছিন্ন তথ্য এবং পদ্ধতি মুখস্থ করতে সাহায্য করা। বোধের জন্য শিক্ষণ কোনটা বলা যায় না বলেছে। 4 হচ্ছে শিক্ষার্থীদের নিজের ভাষায় ধারণা বা ঘটনাকে ব্যাখ্যা করতে বলে। এক্ষেত্রে অবভিয়াসলি যেটা কারেক্ট অপশান হবে অপশান 3। কেন? দেখো, উদাহরণের সাহায্যে কোনো নীতি কিভাবে কার্যকরী হচ্ছে সেটা জ্ঞাত করা, এটা বোধের জন্য শিক্ষা। শিক্ষার্থীদের সাদৃশ্য বৈসাদৃশ্য তুলে ধরে সম্পর্ক নির্ণয় করা, এটাও বোধের জন্য শিক্ষা। তাহলে তাকে মুখস্থ করা, বিচ্ছিন্ন কিছু কিছু তথ্য দিলাম, মুখস্থ করতে বললাম, তো এটা কিন্তু বোধের জন্য শিক্ষা নয়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 11-এ চলে এসো, কেন্দ্রীয় স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য সমন্বিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কী? সমন্বিত শিক্ষা ব্যবস্থার লক্ষ্য হচ্ছে অপশান 1 বলছে বিশেষ বিদ্যালয়, তার মানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কি করতে হবে, কোন জায়গাতে দিতে হবে। অপশান 1 বলছে বিশেষ বিদ্যালয়, অপশান 2 হচ্ছে মুক্ত বিদ্যালয়, অপশান 3 হচ্ছে অন্ধের সাহায্যের জন্য বিদ্যালয়, এবং অপশান 4 হচ্ছে সাধারণ বিদ্যালয়। এখন যে এডুকেশন, ইনক্লুসিভ এডুকেশন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, এটা বলা হচ্ছে সবাইকে সমানভাবে সুযোগ দিতে হবে একই জায়গাতে। সুতরাং কারেক্ট যেটা অপশান হবে অপশান 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, শিক্ষার্থীর পূর্বর্জিত শিখনকে স্মরণ করতে সাহায্য করার উদ্দেশ্য হলো, শিক্ষার্থী পূর্বে যেটা শিখেছে সেটাকে আবার মনে করার উদ্দেশ্য কি?
অপশান 1 বলছে উত্তম শিখনের জন্য পূর্বর্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক সৃষ্টি করা, এটাই কারেক্ট অপশান হবে। আমরা জানি যে আমরা ক্লাসে প্রধানত পূর্বর্জিত শিখনকে আমরা স্মরণ করতে বলছি আর কি স্টুডেন্টসদেরকে। কেন? কারণ তাকে নতুন তথ্য দেওয়া হবে, তাহলে পূর্বর্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক স্থাপন, তার মানে তার স্কিমা অটোমেটিক্যালি বাড়বে। 2 বলছে পূর্বর্জিত বিষয়ের পুনরাবৃত্তির এটি একটি কার্যকরী ব্যবস্থা, আবার যাতে পূর্বর্জিত বিষয়ে তারা পুনরাবৃত্তি করে। 3 হচ্ছে শিক্ষার্থীর স্মৃতির উন্নতি ঘটিয়ে শিখনকে শক্তিশালী করা। এবং 4 হচ্ছে শ্রেণীকক্ষে পাঠদান করার পূর্বে এটি একটি প্রথাগত রীতি, নর্মাল হয়, কিন্তু এগুলো হবে না। কারেক্ট অপশান হবে অপশান 1, দ্যাট ইজ উত্তম শিখনের জন্য পূর্বর্জিত তথ্যের সঙ্গে নতুন তথ্যের সম্পর্ক স্থাপন করা। কোয়েশ্চেন নাম্বার 13 চলে এসো। মানব বিকাশের কতগুলো নীতির ওপর প্রতিষ্ঠিত, নিচের কোনটি অন্তর্ভুক্ত নয়? এখানে মানব বিকাশের কতগুলো নীতি বলা হয়েছে, কিন্তু তার মধ্যে কোনটা অন্তর্ভুক্ত নয় বিকাশের সঙ্গে? অপশান 1 যেটা বলছে ধারাবাহিকতা, কন্টিনিউইটি। অপশান 2 বলছে সাধারণ থেকে বিশেষ, অবভিয়াসলি সাধারণ থেকে বিশেষের দিকে যায়। যেমন একটা শিশু আঙুল দিয়ে প্রথমে সব কিছু ধরার চেষ্টা করে, কোনো পেন দিলে সব আঙুল ব্যবহার করে, কিন্তু তারপরে ধীরে ধীরে সে 2টো আঙুল ব্যবহার করে, এটাকেই বলা হচ্ছে সাধারণ থেকে বিশেষ। বিপরীতমুখিতা এবং নিরবিচ্ছিন্নতা, দেখো এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে সেটা হচ্ছে বিপরীতমুখিতা। কখনোই ডেভেলপমেন্ট কখনো পিছিয়ে যায় না। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14 চলে এসো। পুরুষগণ স্ত্রীলোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি সঠিক? 2 হচ্ছে সঠিক হতে পারে। 3 হচ্ছে লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য, এবং 4 হচ্ছে বুদ্ধির বিভিন্ন মাত্রার ক্ষেত্রে এটি সঠিক। দ্য কারেক্ট অপশান হবে লিঙ্গভিত্তিক ত্রুটিপূর্ণ বক্তব্য। এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে জেন্ডার বায়াসড এখন সমাজে জেন্ডার বায়াসটা রাখা হচ্ছে না। জেন্ডার বায়াসড মানে কি? নির্দিষ্ট লিঙ্গের প্রতি পক্ষপাতিত্ব, যেমন পুরুষকে গুরুত্ব দেয়, এটাই হচ্ছে জেন্ডার বায়াসড। এখন সেটা রাখা হচ্ছে না। তাহলে এটা যদি আমরা ভাবি যে পুরুষগণ স্ত্রীলোকের থেকে সাধারণত অধিক বুদ্ধিমান, এই বক্তব্যটি অ্যাকচুয়ালি একটা ত্রুটিপূর্ণ বক্তব্য, লিঙ্গভিত্তিক। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15 চলে এসো। শিশুর বিকাশকে সঠিক রূপ দিতে হলে তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা, অর্থাৎ শিশুর বিকাশকে শারীরিক রূপ দিতে হলে যেটা প্রাক শর্ত সেটা হচ্ছে তার শারীরিক বিকাশকে সুনিশ্চিত করা। এই বক্তব্যটা সঠিক নয়, কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের ক্ষেত্রে কোনো প্রভাব বিস্তার করে না। আমরা জানি যে শারীরিক বিকাশ অন্যান্য বিকাশে প্রভাব বিস্তার করে, তাহলে এই অপশান ঠিক হবে না। 2 বলছে সঠিক নাও হতে পারে, কারণ বিকাশে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। 3 হচ্ছে সত্য, কারণ বিকাশের ক্ষেত্রে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হলো শারীরিক বিকাশ, এটা বলছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। 4 বলছে সত্য, কারণ শারীরিক বিকাশ অন্যান্য বিকাশের সঙ্গে সম্পর্কযুক্ত। অবভিয়াসলি দিস ইজ দ্য কারেক্ট অপশান। এটা সত্য, কারণ শারীরিক বিকাশ অন্যান্য যত বিভিন্ন রকমের বিকাশ আছে তার সঙ্গে সম্পর্কিত। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 16, নির্মিতিবাদ তত্ত্ব, কনস্ট্রাকটিভিজম, এটা কি? অপশান 1 বলছে নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে। 2 হচ্ছে তথ্যের স্মৃতিকরণ এবং পুনরাবৃত্তির মাধ্যমে তার মূল্যায়নের ওপর গুরুত্ব আরোপ করে। 3 শিক্ষককে কর্তৃত্বপরায়ণ ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে। 4 অনুকরণকে ভূমিকার ওপর প্রাধান্য দেওয়া। কারেক্ট অপশান হবে অবভিয়াসলি এইটা, নিজের সৃষ্ট জগতের ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 চলে এসো। সৃজনশীল শিক্ষার্থী তাকেই বলা যায়, একটা ক্রিয়েটিভ চাইল্ড আমরা কাকে বলবো? অপশান 1 বলছে উচ্চ বুদ্ধি সম্পন্ন হবে। অপশান 2 পরীক্ষায় সর্বোচ্চ অধিক নাম্বার পাবে। অপশান 3 পার্শ্ববর্তী চিন্তন এবং সমস্যা সমাধান ক্ষমতা সম্পন্ন। অপশান 4 অঙ্কন এবং পেইন্টিংয়ে অত্যন্ত প্রতিভা সম্পন্ন। বুঝতে পারছো, সৃজনশীল শিক্ষার্থীকে এছাড়া তার পার্শ্ববর্তী চিন্তা এবং সমস্যা সমাধান করতে পারবে, তো তারাই হলো সৃজনশীল শিক্ষার্থী। খুবই ইজি প্রশ্ন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 চলে এসো। ব্যক্তি শিক্ষার্থীদের মধ্যে পার্থক্য দেখা যায়, মানে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কেন দেখা যায়? অপশান 1 বলছে বিকাশের হারে। কোথায় ইন্ডিভিজুয়াল ডিফারেন্স দেখা যায়? বিকাশের হারে, বিকাশের ধারাবাহিকতায়। 3 বলছে বিকাশের সাধারণ ক্ষমতা, এবং 4 হচ্ছে বৃদ্ধি ও বিকাশের নীতিতে। তো এক্ষেত্রে যেটা কারেক্ট অপশান হবে সেটা হচ্ছে বিকাশের সাধারণ ক্ষমতায়। কোয়েশ্চেন নাম্বার 19, ধারণা বিকাশ কেমন ধরনের বিকাশ? কোনো বিষয় সম্পর্কে ধারণা তৈরি হচ্ছে স্টুডেন্টসদের, তো সেটা কেমন ধরনের ডেভেলপমেন্ট? অপশান 1 বলছে বৌদ্ধিক বিকাশ। অপশান 2 হচ্ছে শারীরিক বিকাশ। অপশান সি সামাজিক বিকাশ। অপশান 4 হচ্ছে প্রাক্ষবিক বিকাশ। তো কারেক্ট অপশান হবে যেটা, তো সেটা হচ্ছে বৌদ্ধিক বিকাশ। ধারণার বিকাশ মানেই কিন্তু বৌদ্ধিক বিকাশ। কোয়েশ্চেন নাম্বার 20 চলে এসো।
নিচের কোনটিকে শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে না? এখানে কিছু অপশান আছে, তো কোনটাকে শিক্ষার্থীদের উৎসাহিত করা হবে না? দলীয় কর্মসূচিতে পারস্পরিক মিথস্ক্রিয়া। এখানে কি বলছে যে দলীয় কর্মসূচিতে পারস্পরিক মিথস্ক্রিয়া। অপশান 2 বলছে শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই প্রশ্নের উত্তর মুখস্থ করা। অপশান 3 বলছে যত অধিক সম্ভব সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করা। অপশান 4 বলছে শ্রেণীকক্ষের অভ্যন্তরে এবং বাইরে যত অধিক সংখ্যক প্রশ্ন করা। তাহলে কোনটিকে শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না? কারেক্ট যেটা অপশান হবে সেটা হচ্ছে অপশান 1, দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে। আচ্ছা, যেটা এখানে কি, এটা তো অবভিয়াসলি হবে, সরি। এখানে 2 বলছে শিক্ষক যে ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে সেই প্রশ্নের উত্তর মুখস্থ করা। তাহলে কারেক্ট অপশান কি হবে? দ্যাট ইজ দ্য 2 হচ্ছে কারেক্ট অপশান হবে, কারণ এটা শিক্ষার্থীকে উৎসাহিত করা হবে না। তার মানে তাকে যে ধরনের প্রশ্ন জিজ্ঞেস করা হবে সেগুলোকে আমরা মুখস্থ করতে বলি, এটা কিন্তু করলে হবে না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21-এ চলে আসি। শিখন সম্পর্কীয় নিচের বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক? শিখন মানে কি স্টুডেন্টসরা যেটা শিখছে, বেশ কতগুলো বক্তব্য আছে, তার মধ্যে কোনটা সঠিক? অপশান 1 বলছে ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশে শিখন কার্যকরী হয়। অপশান 2 হচ্ছে প্রাক্ষবিক উপাদান কোনো স্তরের শিখনের ওপর প্রভাব বিস্তার করে না। 3 হচ্ছে শিখন প্রধানত একটা মানসিক প্রক্রিয়া। 4 হচ্ছে শিক্ষার্থীদের ভ্রান্তি প্রমাণ করে যে কোনো শিখন ঘটেনি। কারেক্ট অপশান যেটা হবে সেটা হচ্ছে অপশান 1, দ্যাট ইজ ইতিবাচক প্রক্ষোভ এবং আনন্দদায়ক পরিবেশে শিখন কার্যকরী হয়। দেখো, এই টাইপের যখন প্রশ্ন হবে তুমি যদি একবার পড়ে রাখো তুমি নিজেই বুঝতে পারবে, তোমার ওয়ার্ডগুলো মোটামুটিভাবে মনে থাকবে। সুতরাং থিওরি কিন্তু খুব ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, থিওরি সম্বন্ধে আমি আলোচনা করছি। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 22-তে আমরা চলে এসেছি। পিঁয়াজের মতে বিকাশের প্রথম স্তরে মানে জন্মের সময় থেকে 2 বছর পর্যন্ত শিক্ষার্থী সবচেয়ে ভালো শেখে কিভাবে? অপশান 1 সাধারণত শব্দকে অনুধাবন করে। অপশান 2 বিমূর্তভাবে চিন্তা করে, একদমই তো পারে না। 3 হচ্ছে ভাষার বিকাশের মাধ্যমে, এটাও তাদের ডেভেলপমেন্ট হয় না। 4 হচ্ছে ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে। দ্য কারেক্ট অপশান হবে অপশান 4, দ্যাট ইজ ইন্দ্রিয়ের ব্যবহারের মাধ্যমে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 23-তে চলে এসো। একজন শিক্ষকের লক্ষ্য হলো প্রতিভাবান শিশুদের সম্ভাবনাকে বাস্তবায়িত করা। নিচের কোনটি তার করা উচিত নয়? প্রতিভাবান শিশুদেরকে তাদের যে সম্ভাবনা আছে সেটাকে জাগিয়ে তোলেই একজন শিক্ষকের প্রাথমিক লক্ষ্য। তাহলে নিচের কোনটি তার উচিত নয়? দেখো, 1 নম্বর বলছে মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান। অপশান 2 বলছে সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ, প্রতিভাবান শিশুদের সম্ভাবনা। ঠিক আছে, 3 হচ্ছে তাদের সৃজনশীলতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা। 4 হচ্ছে পাঠ্য বহির্ভূত কর্মসূচিকে উপভোগ করা শিক্ষাদান। দেখো, যেটা বলছিলাম 3টে অপশান দেখো একই রকম। সমবয়সীদের থেকে পৃথক করে তার প্রতি বিশেষ মনোযোগ, তার সৃজনশীলতাকে বৃদ্ধির জন্য উৎসাহিত করা, পাঠ্য বহির্ভূত কর্মসূচিকে উপভোগ করা। তাহলে এগুলো সবই কিন্তু করা হয়, কিন্তু যেটা করা হয় না সেটা কি? সেটা হচ্ছে 1 নাম্বার, মানসিক চাপ নিয়ন্ত্রণ করার কৌশল শিক্ষাদান। এরপরে মানসিক চাপ তাকে নিজেকেই তাকে ম্যানেজ করতে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 24-এ চলে আসি। নিচের কোনটি আভ্যন্তরীণ প্রেষণার বৈশিষ্ট্য নয়? অপশান 1 বলছে তারা কাজ করে আনন্দ পায়। অবভিয়াসলি আভ্যন্তরীণ প্রেষণা পেলেই আমরা কাজ করে আনন্দ পাবো। 2 হচ্ছে প্রচণ্ড উৎসাহ সহকারে কাজ করে, অবভিয়াসলি। 3 হচ্ছে চ্যালেঞ্জিং কাজ পছন্দ করে। 4 হচ্ছে তারা সর্বদা সফল হয়। তাহলে তারা যে সর্বদা সফল হবে এরকম কিন্তু নয়। তাহলে কারেক্ট অপশান হবে দ্যাট ইজ অপশান 4। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 25। নিচের কোনটি শিশু শিক্ষার্থীর পঠন অক্ষমতার লক্ষণ নয়? পঠন অক্ষমতার লক্ষণ নয় এটা বলেছে। তাহলে দেখো, অপশান 1 যেটা বলছে দ্রুত এবং সাবলীলভাবে পঠন, তার মানে সে কিন্তু পঠন অক্ষম নয়, সে পড়তে পারছে। 2 যেটা বলছে শব্দ এবং ভাব বোঝা। 3 হচ্ছে সঠিক বানান করে এবং 4 হচ্ছে অক্ষর ও শব্দ বোঝা। এখানে পঠনের কথা যেহেতু বলেছে তাহলে পড়ার সঙ্গে কোনগুলো রিলেটেড সেটা পড়তে হবে। শব্দ, তার সঙ্গে সঙ্গে বানান, তার সঙ্গে সঙ্গে অক্ষর। তাহলে এই 3টে একটা ক্যাটাগরিতে চলে আসছে আর এটা অন্য ক্যাটাগরিতে। সো দ্য কারেক্ট অপশান উইল বি অপশান 1। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 26-এ চলে এসো। এখানে বলা হচ্ছে যে ইরফান তার খেলনা ভেঙে অংশগুলিকে জানার জন্য চেষ্টা করে। ইরফানের খেলনা ছিল, সেই খেলনাগুলিকে ভেঙে তার মধ্যে কি আছে সেটা জানার চেষ্টা করে। তুমি কি করবে?
অপশান 1 তার প্রতি নজর রাখবে। অপশান 2 হচ্ছে তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে। 3 তাকে বোঝাতে হবে খেলনা ভাঙা উচিত নয়। 4 ইরফানকে কখনো খেলনা দেওয়া উচিত হবে না। কারেক্ট অপশান হবে অপশান 2, তার কৌতূহল প্রকৃতিকে উৎসাহ দেবে এবং তার শক্তির বহিঃপ্রকাশে সাহায্য করবে। ঠিক আছে, সো দ্য কারেক্ট অপশান উইল বি এই যে অপশান 2। আচ্ছা, নেক্সট আমরা কোয়েশ্চেন্সে চলে আসি 27 প্রশ্নতে চলে এসেছি। দেখো, বলছে নিচের কোন বক্তব্যটিকে শিখনের বৈশিষ্ট্য বলা যায় না? একটা স্টুডেন্ট যেটা শিখছে তো সেটাই হলো শিখন। নিচের কোনটা শিখনের বৈশিষ্ট্য বলা যায় না? অপশান 1 বলছে শিখন হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ হয়। অপশান 2 হচ্ছে আচরণের অধ্যয়নই হলো শিখন, অবভিয়াসলি। 3 হচ্ছে অশিখন হলো শিখনের একটা অংশ, অবভিয়াসলি। আচরণকে সাহায্য করার প্রক্রিয়া হলো শিখন। তাহলে কারেক্ট অপশান হবে যেটা, সেটা হচ্ছে অপশান 1, শিখন হলো এমন কিছু যা নির্দিষ্ট অভিজ্ঞতার ফলস্বরূপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28-এ আমরা চলে আসি। অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? অ্যাসেসমেন্টের প্রধান উদ্দেশ্য কি হওয়া উচিত? অপশান এ বলছে শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপ করা। অপশান 2 শিক্ষার্থীকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণকরণের বিবেচনা করা। 3 হচ্ছে শিখনে দুর্বলতা নির্ণয় এবং তার সংশোধন সম্পর্কে অবগত হওয়া। 4 হচ্ছে শিক্ষার্থীর ত্রুটিগুলিকে নির্দিষ্ট করা। দ্য কারেক্ট অপশান উইল বি অপশান 1, শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপ করা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 29-এ চলে এসো। শিক্ষার্থীর অধীত বিষয়কে পুনরুদ্ধার করতে সাহায্য করার জন্য কোনটা গুরুত্বপূর্ণ? শিক্ষার্থী হয়তো কোনো জিনিস শিখেছে এবং সেটাকে পুনরায় উদ্ধার করতে হবে তার থেকে। অপশান 1 নতুন তথ্যের সঙ্গে পূর্ব অর্জিত তথ্যের সম্পর্ক স্থাপন। নতুন তথ্যের সঙ্গে পূর্ব অর্জিত তথ্যের সম্পর্ক স্থাপন মানে অধীত বিষয়কে পুনরুদ্ধার করার জন্য বলা হয়েছে। 2 হচ্ছে পুরানো পাঠকে পুনর্বার পাঠের একটা কার্যকরী কৌশল। 3 শিক্ষার্থীর স্মৃতিকে বৃদ্ধি করে শিখনকে শক্তিশালী করা। 4 হচ্ছে শ্রেণী পাঠদানের শুরুতে এটি হলো প্রথাগত উপায়। দ্য কারেক্ট অপশান উইল বি অপশান 1, নতুন তথ্যের সঙ্গে পূর্ব অর্জিত তথ্যের সম্পর্ক স্থাপন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 30-তে চলে এসো। শিশুর বিকাশে নীতি সম্পর্কীয় জ্ঞান শিক্ষককে সাহায্য করে। কি কাজে প্রধানত শিক্ষককে সাহায্য করবে? অপশান 1 বলছে শিক্ষার্থীর অধিক পশ্চাৎপদ সম্পর্কে জ্ঞান অর্জন। 2 হচ্ছে কোন শিক্ষার্থীকে পড়ানো হবে তার যৌক্তিকতা নির্ণয়। 3 শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরীভাবে পূরণ করা। এবং 4 শিক্ষার্থীর সামাজিক মর্যাদা নির্দিষ্ট করে। এক্ষেত্রে কারেক্ট যে অপশান হবে অপশান 3, শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিখনের কৌশল কার্যকরভাবে পূরণ করা। তাহলে আমরা 2011 সালে সেন্ট্রাল টেট এক্সামিনেশনে যে প্রশ্নগুলো এসেছে সেগুলো আলোচনা করলাম এবং বলি যে সিটেটের যে প্রশ্ন, তো সিটেটের প্রশ্ন তুলনামূলকভাবে কিন্তু একটু ডিফিকাল্ট লেভেলেই হবে। ঠিক আছে, তো সেই কারণের জন্য তোমাদের ভয়ের কোনো ব্যাপার নেই। ওয়েস্ট বেঙ্গল টেটের প্রশ্ন তুলনামূলকভাবে অনেক সহজ হয়, কিন্তু সিটেটের কোয়েশ্চেন্স একটু ডিফিকাল্ট হয়, একটু চিন্তা ভাবনা করে উত্তর দিতে হয়। তোমরা একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স প্র্যাকটিস করো এবং তার সঙ্গে সঙ্গে থিওরি পড়ো, তাহলেই হবে। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো। পরের দিন আমরা আলোচনা করব 2012 সালে প্রধানত সেন্ট্রাল টেটে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। সো থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।